কি ব্যাপার বিপাশা, তুমি এখনো রেডি হওনি? তোমার তো আজকে কলেজ আছে। আমি ভাবলাম তুমি হয়তো অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছো। এত দেরি করলে তুমি তো বাস পাবে না, আর ঠিক সময়ে কলেজে পৌঁছাতেও পারবে না। দাঁড়াও, আমি তোমার দাদাকে এখনই তোমাকে কলেজে দিয়ে আসার কথা বলছি। আরে বৌদি, চিল, দাদাকে ডাকতে হবে না। আসলে আমার বন্ধু রাহুল একটা নতুন বাইক কিনেছে, তাই রাহুল বলল আজকে আমাকে নিয়ে বাইকে করে কলেজে যাবে। রাহুল আর আমি দুজনে একই কলেজেই পড়ি। রাহুল কে সেটা? আমি তো কখনো রাহুলকে দেখিনি। এই তো কদিন আগে প্রীতমের সঙ্গে বাসে করে কলেজে যেতে, এখন আবার রাহুলের সঙ্গে যাবে বলছো? তোমার কতগুলো ছেলে বন্ধু বলো তো? না মানে আমি তোমাকে জাজ করছি না, কিন্তু তোমার তো আমি এখনো পর্যন্ত একটাও মেয়ে বন্ধু দেখিনি। আমার মেয়ে বন্ধু আছে, কিন্তু ছেলে বন্ধু বেশি। আমার যদি ছেলে বন্ধু বেশি হয়ে যায় আমি এখন কি করব বলো? একটা ছেলে আর একটা মেয়ে কি ভালো বন্ধু হতে পারে না? তোমাদের কেমন যেন ওল্ড স্কুল মেন্টালিটি। এমন সময় রাহুল বাইরে বাইক নিয়ে এসে পৌঁছায় আর ভ্রুম ভ্রুম শব্দ করে হর্ন বাজায়। বিপাশা তখনই দৌড়ে গিয়ে রাহুলের বাইকে উঠে পড়ে। বা রাহুল, তোর বাইকটা যা সুন্দর হয়েছে না, আমি তো দেখেই ফিদা হয়ে গেছি। আমার কত দিন ধরে ইচ্ছে ছিল এরকম একটা বাইকে উঠবো। নিজে তো আর বাইক চালাতে পারি না, তার উপর বাইকে চাপার স্বপ্নও পূরণ করতে পারিনি। আরে মে হু না, তুই জাস্ট বাইকে উঠে বস। এখন থেকে প্রত্যেকদিন তোকে পিক আপ আর ড্রপ আমিই করব, তুই কোনো টেনশন নিস না। বিপাশা এবং রাহুলের হাবভাব দেখে পৃথা মনে করে বিপাশা এবং রাহুল হয়তো একে অপরকে পছন্দ করে। কিন্তু বিপাশার অনেক ছেলে বন্ধু ছিল। পাড়ার কম বেশি লোকেই খুব ভালো করে জানে বিপাশা শর্ট ড্রেস পরে ছেলেদের সঙ্গে ঘুরে বেড়ায়। তাকে প্রায় দিনই নতুন নতুন ছেলেদের সঙ্গে ঘুরতে দেখতে পাওয়া যায়। পাড়ার লোকেরা মোটেই সেই ব্যাপারটা পছন্দ করে না। দেখ সুনন্দা, তোর মেয়েকে একটু বোঝা। দিব্যি তো ছোট ছোট জামা কাপড় পরে লম্বা লম্বা পা ঝুলিয়ে এদিক ওদিক ছেলেদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। অত বড় ধাড়ি মেয়ে, ছেলেদের সঙ্গে এত ওঠা বসা করা ঠিক নয়। সময় থাকতে তোর মেয়েকে বোঝানোর চেষ্টা কর, না হলে কিন্তু পরে পস্তাবি। আরে মাসিমা, আপনি এভাবে বলছেন কেন? আমার ননদ ছেলেদের সঙ্গে মেশে ছেলেদের সঙ্গে ঘুরে বেড়ায় এটা আমরা জানি, কিন্তু ওরা সবাই বিপাশার বন্ধু। আজকাল একটা ছেলে আর একটা মেয়ে তো বন্ধু হতেই পারে, এতে এত সন্দেহ করার কি আছে? থাক বৌমা, তুমি আর আমাকে বোঝাতে এসো না। তাও তোমার ননদ একজন ছেলের সঙ্গে ঘুরলে মেনে নিতাম, প্রত্যেক দিনই তো হাজারটা ছেলের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, এটা তো মোটেই মানা যায় না। আজকে আমার ননদ আমেরিকা থেকে তোমার ননদের জন্য সম্বন্ধ পাঠাতে এসেছিল, কিন্তু তোমার ননদকে ওরকম ছোট ড্রেস পরে অন্য একটা ছেলের সঙ্গে বাইকে দেখে আমার ননদ ফিরে চলে গেছে। এরকম চলতে থাকলে তোমার ননদকে কেউ বিয়ে করবে না। পাড়া প্রতিবেশীর মুখে এমন কথা শুনে পৃথা এবং তার শাশুড়ি মা খুবই দুশ্চিন্তায় পড়ে। সেদিন যখন বিপাশা বাড়িতে ফিরে আসে, এই বিপাশা শোন, আজ থেকে তোর ছেলেদের সঙ্গে মেশা বন্ধ, বুঝেছিস? তুই নর্মাল জামা কাপড় পরবি আর 5টা মেয়ে যেভাবে থাকে সেভাবেই থাকবি। মেয়ে বন্ধু বানাবি। 24 ঘন্টা ছেলেদের গলায় ঝুলে থাকার কোনো দরকার নেই। তুই বড্ড মডার্ন হয়েছিস, তাই না? মডার্ন হয়ে হাজারখানা ছেলে বন্ধু বানিয়ে ঘুরে বেড়াচ্ছিস। উফ মা, তোমার কি হঠাৎ করে মাথার তার ছিঁড়ে গেল? তুমি আমাকে আমার বন্ধুদের সঙ্গে মিশতে বারণ করছো? তোমাদেরকে আমি কতবার বলেছি রাহুল, প্রীতম, জয়, সুজয় ওরা সবাই আমার বন্ধু হয়। তোমাদের সন্দেহের জন্য আমি তো আর আমার ফ্রেন্ড সার্কেল ছেড়ে দিতে পারবো না। একদম চুপ করে থাক, যা বলছি সেটা শুনবি, না হলে জোর করে বিয়ে দিয়ে দেব। যেটুকু স্বাধীনতা পাচ্ছি সেটুকু আর পাবি না। এভাবে সুনন্দা দেবী মেয়েকে ভীষণই বকাবকি করে। সে ঠিক করে বিপাশাকে কারো সঙ্গে মিশতে দেবে না। বিপাশা চুপি চুপি কোথাও বেরোতে চাইলেও তার মা তাকে জোর করে ঘরের মধ্যে আটকে রাখে। কিন্তু বিপাশা যেহেতু প্রত্যেক দিন তার ছেলে বন্ধুদের সঙ্গে দেখা করে, তাই বাইরে বেরোনোর জন্য তার মনটা খুবই ছটফট করে। বৌদি, তুমি প্লিজ কিছু করো না, আমার ঘরের মধ্যে থাকতে ভালো লাগছে না। কে জানে মায়ের মাথাটা হঠাৎ করে কি খেলো। মা তো আগে আমাকে এত বকাবকি করতো না, হঠাৎ করে মা কেন এরকম করছে? আজকে আমার সিনেমা দেখতে যেতে খুব ইচ্ছে করছিল, কিন্তু মা তো আমাকে যেতেই দিল না। দেখো বিপাশা, আমার মনে হয় মা যা করছে তোমার ভালোর জন্যই করছে। আমারও মনে হয় তোমার একটু বুঝে শুনে চলা উচিত। তবে তোমার যখন সিনেমা দেখতে ইচ্ছে করছে, তাহলে আমি আর তুমি সিনেমা দেখতে যেতেই পারি। এই শুনে বিপাশা খুবই খুশি হয়। কিছুক্ষণের মধ্যেই বিপাশা এবং পৃথা সিনেমা হলে গিয়ে পৌঁছায়, কিন্তু সেখানে যাওয়ার পর পৃথার সঙ্গে তার দুটো ছেলে বন্ধুর দেখা হয়।
এই তো আমার বন্ধুরা চলে এসেছে। বৌদি, তুমি একটু ক্যাফেটেরিয়াতে ওয়েট করো, আমি আমার বন্ধুদের সঙ্গে সিনেমাটা দেখে আসি। এমনিতেও ধুরন্ধর সিনেমা যা হাউসফুল হয়েছে, আমার মনে হয় না তুমি আর টিকিট পাবে। এই বলে বিপাশা তার বন্ধুদের সঙ্গে সিনেমা দেখতে চলে যায়। কিন্তু পৃথা তার ননদের এরকম আচরণে ভীষণই চটে যায়। যেহেতু সিনেমা হল হাউসফুল থাকে, তাই পৃথা টিকিট কেটে সিনেমা হলে ঢুকতেও পারে না। সে বাধ্য হয়ে কফি খেতে খেতে সময় কাটায়। আসলে বিপাশা বাড়ি থেকে বেরোনোর আগে প্ল্যান করেই বেরোয়। কিরে বিপাশা, আজকে আমরা সবাই তো সিনেমা দেখতে যাচ্ছি, তোর কোনো পাত্তা নেই কেন? সবার আগে তুই তো লাফালাফি করতিস আর আমাদেরকে পিক আপও তো করতে আসতিস, কিন্তু আজকে তোর তো কোনো খবর নেই। গ্রুপ চ্যাট পড়িসনি নাকি? আর গ্রুপ চ্যাট? আমার মা আমাকে ঘরের মধ্যে বন্ধ করে রেখেছে যাতে আমি আজকে বেরোতে না পারি। কি জ্বালাতন বলতো, প্রত্যেকদিন তোদের সঙ্গে বেরিয়ে বেরিয়ে আমার তো অভ্যাস হয়ে গেছে, এখন ঘরে থাকতে ইচ্ছে করছে না। সমস্ত কিছু শোনার পর সুজয় বিপাশাকে তার বৌদির সঙ্গে বাড়ি থেকে বেরোনোর বুদ্ধি দেয়। তাই বিপাশা যখন তার বৌদির সঙ্গে সিনেমা হলে গিয়ে পৌঁছায়, তখনই সঙ্গে সঙ্গে সুজয় এবং রাহুল সেখানে চলে যায়। আর বিপাশা তখনই তার বৌদিকে ছেড়ে বন্ধুদের সঙ্গে সিনেমা দেখতে চলে যায়। সেদিন পৃথা বিপাশাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসার পর বলে, দেখো বিপাশা, তুমি কিন্তু মোটেই ভালো পথে হাঁটছো না। তুমি তো আগের দিন রাহুলের সঙ্গে খুব হেসে খেলে কথা বলছিলে, আজকেও দেখলাম রাহুল আর সুজয়ের সঙ্গে তুমি সিনেমা দেখতে গেলে। আমি বরং রাহুলের সঙ্গে তোমার বিয়ের কথাটা বাড়িতে বলি। তুমি কিন্তু একদম হাতের বাইরে চলে যাচ্ছ। তোমাকে আমরা যা করতে বারণ করছি তুমি সেই কাজই করছো। আমি তোমার সঙ্গে খারাপ ব্যবহার করতে চাই না বৌদি, তুমি আমাকে বাধ্য করছো। আমার কাকে পছন্দ নয় সে ব্যাপারে তোমাকে নাক গলাতে হবে না। তুমি নিজের চরকায় তেল দাও। এই বলে বিপাশা চলে যায়। দেখতে দেখতে এভাবে আরো কিছুদিন কাটে, কিন্তু সুনন্দা দেবীর কড়া নজরের জন্য এখন বিপাশার বন্ধুরা তার বাড়িতে আসতে পারে না। কিন্তু বিপাশা কলেজে যাওয়ার সময় বন্ধুদের সঙ্গে ঘুরে ফিরে আড্ডা মারি, ক্যান্টিনে বসে খাওয়া দাওয়া করে। সুনন্দা দেবী এসব কিছু না বুঝলেও পৃথা খুব ভালোভাবেই সমস্ত কিছু বুঝতে পারি। দেখতে দেখতে এভাবেই সময় কাটতে থাকে, কিন্তু প্রত্যেক দিনই বিপাশাকে নতুন নতুন ছেলেদের সঙ্গে ঘুরতে দেখা যায়। এরই মধ্যে একদিন পৃথার মামাতো ভাই জার্মানি থেকে কিছুদিনের জন্য পৃথাদের বাড়িতে বেড়াতে আসে। বাহ দিদি, ব্রাউনিটা তো খুব সুন্দর বানিয়েছিস। এত সুন্দর ব্রাউনি মনে হয় দোকানেও কিনতে পাওয়া যায় না। তুই যে এত ভালো ব্রাউনি বানাতে পারিস আমি তো আগে জানতাম না। দে আরো 2 পিস এক্সট্রা দে। আরে ব্রাউনিটা আমি বানাইনি, আমার ননদ বানিয়েছে। আমার ননদের সাথে অবশ্য তোর কখনো আলাপ হয়নি। আমার ননদ এখন কলেজে গেছে, আসলে তোর সাথে আলাপ করিয়ে দেব। ঠিক তখনই বিপাশা বাড়িতে ফিরে আসে। বিপাশার হাতের ব্রাউনি খেয়ে এবং বিপাশাকে দেখে সৈকতের ভীষণই ভালো লাগে। তাই সৈকত ঠিক করে সে পৃথাদের বাড়িতে আরো বেশ কিছুদিন থাকবে। সৈকত এখন প্রায় সময় তার দিদিকে বিপাশার ব্যাপারে জিজ্ঞাসা করে। আর যেহেতু সৈকত দেখতে খুব হ্যান্ডসাম হওয়ায় বিপাশারও সৈকতকে খুব ভালো লেগে যায়। হ্যালো বিপাশা, আমি সৈকত। তুমি তো জানো আমি তোমার বৌদির ভাই। আসলে একটা কথা বলার ছিল, আমি অনেকদিন থেকেই তোমাকে বলবো ভাবছিলাম। আসলে না, আমি তোমাকে খুবই পছন্দ করি, তাই তুমি আমার সম্পর্কে কি ভাবো জানতে পারলে খুব ভালো হতো আর কি। সৈকতের কথা শুনে বিপাশা তখনই তাকে হ্যাঁ বলে দেয়। তাই সৈকত খুবই খুশি হয়। দেখতে দেখতে এভাবে আরো 2-1 দিন কাটে, কিন্তু বিপাশা যখন কলেজে যায় তখন সৈকতের বাড়িতে কিছুতেই মন বসে না। এমনই একদিন সৈকত বিপাশাকে ফোন করে বলে, বিপাশা, আমার না তোমাকে দেখতে খুব ইচ্ছা করছে। আমার বাড়িতে থাকতে একটু ভালো লাগছে না। তুমি প্লিজ তাড়াতাড়ি বাড়িতে চলে এসো, তারপর আমরা ঘুরতে বেরোবো। আরে আমি তো কলেজ ছুটি হলেই বাড়িতে যাব। তোমার যদি এতই বোর লাগে তাহলে তুমি তোমার দিদির সঙ্গে গল্প করো। তোমার দিদি তো ভীষণ বকবক করতে পছন্দ করে। তারপর আমরা বাড়িতে গেলে আমরা দুজনে বেড়াতে যাব। এই বলে বিপাশা ফোন কেটে দেয়। কিন্তু সৈকত তখন বিপাশার কলেজে গিয়ে বিপাশাকে সারপ্রাইজ দেবে বলে ঠিক করে। কিন্তু বিপাশা তখন তার বন্ধুদের সঙ্গে আড্ডা মারতে ব্যস্ত ছিল, তাই বিপাশা সৈকতের ফোন কলটাকেও ঠিকমতো পাত্তা দেয় না। কিছুক্ষণ পর সৈকত যখন কলেজের মাঠে পৌঁছায় তখন সে বিপাশাকে তার ছেলে বন্ধুদের সঙ্গে হাসাহাসি করতে দেখে। আর যেহেতু সৈকত খুবই সাদাসিধে ছেলে হওয়ায় বিপাশাকে অতগুলো ছেলের সঙ্গে দেখার পর সে ব্যাপারটা কিছুতেই মেনে নিতে পারে না। বাড়িতে ফিরে এসে সৈকত সঙ্গে সঙ্গে ব্যাগ গোছাতে শুরু করে। কিরে ভাই, তুই এত তাড়াতাড়ি ব্যাগ গোছাচ্ছিস? তুই তো বলছিলি আরো কয়েক সপ্তাহ আমার বাড়িতে থাকবি। তারপর তো ভাবছিলাম পিসিকে আমি তোর আর আমার ননদের সম্পর্কের কথা বলবো। আচ্ছা দিদি, তুই তো আমাকে বলতে পারতিস যে তোর ননদ আমাকে পছন্দ করে না, অন্যান্য ছেলেদের সঙ্গে মেশে। আমি তো তাহলে প্রথমেই সরে যেতাম। আমি আজকে বিপাশার কলেজে গিয়ে সব দেখে এসেছি, আর ওসব দেখার পর আমি আর বিপাশাকে কিছুতেই মেনে নিতে পারছি না।
এমন সময় সেখানে সুনন্দা দেবী চলে আসে আর তাদের সব কথাই সে শুনে ফেলে, যার ফলে সুনন্দা দেবী তার মেয়ের উপর খুবই রেগে যায়। কারণ সুনন্দা দেবীও সৈকতকে জামাই হিসেবে খুবই পছন্দ করে, তাই সে ঠিক করে সৈকতের সঙ্গেই তার মেয়ের বিয়ে দেবে। কিন্তু সৈকতের মুখ থেকে এরকম কথা শোনার পর সে তার মেয়ের উপর অত্যন্ত বেশি রেগে যায়। এমনকি পৃথা তার ননদকে ফোন করে বলে, তোমার মতো ক্যারেক্টারলেস মেয়ে ছেলে আমি দুটো দেখিনি, তোমার জন্য আমার ভাইয়ের মন ভেঙে গেল। আমি তো আগেই জানতাম তুমি হাজারটা ছেলেদের গলায় ঝুলে আছো, তারপরও তুমি আমার ভাইকে আঙুলে নাচাচ্ছ। পৃথা বিপাশাকে অনেক উল্টোপাল্টা কথা বলে ফোন কেটে দেয়। পৃথার ফোনে একটা ফোন আসে। হ্যালো পৃথা, বৌদি আমি সুজয় বলছি। আপনি প্লিজ তাড়াতাড়ি স্টেট হসপিটালে আসুন, বিপাশার অ্যাক্সিডেন্ট হয়েছে, ডাক্তার বলছেন আর্জেন্ট অপারেশন করতে হবে। সুজয়ের কথা শুনে পৃথা, সুনন্দা দেবী এবং সৈকত তাড়াতাড়ি হাসপাতালে পৌঁছায়। ততক্ষণে বিপাশার অপারেশনও সাকসেসফুল হয়ে যায়। আসলে বিপাশা সেদিন কলেজ থেকে বাড়িতে ফেরার সময় তার কোনো ছেলে বন্ধু তাকে বাড়িতে ড্রপ করতে যায় না, কারণ বিপাশার ছেলে বন্ধুরা এখন বিপাশার পরিবারকে খুবই ভয় পায়। তাই বিপাশা একা একা রাস্তা পারাপার করার সময় হঠাৎই একটা গাড়ি তাকে ধাক্কা মারি আর তার পায়ের উপর দিয়ে সেই গাড়ি চলে যায়। বিপাশার পায়ের একটা হাড় ভেঙে যায়, তার কোমরেও ভীষণ চোট লাগে, যা দেখে বিপাশার বন্ধুরা তখনই বিপাশাকে হাসপাতালে নিয়ে যায়। এমনকি তারা বিপাশার অপারেশনের জন্য টাকাও পেমেন্ট করে দেয়। আপনারা যদি পেশেন্টকে আর 5 মিনিটও ডিলে করে আনতেন তাহলে হয়তো খুব বড় ক্ষতি হয়ে যেতে পারতো, তবে ঠিক সময়ে অপারেশন করে তো উনি এখন সুস্থ আছেন। তোমরা আমার মেয়ের সত্যিকারের বন্ধু, আমি তোমাদের অনেক ভুল ভেবেছি, তোমরা আমাকে ক্ষমা করে দাও। না, আপনারা ঠিকই বলেছেন, আমরা এখন আর বিপাশার সঙ্গে বেশি ঘোরাফেরা করবো না। বিপাশা আমাদের সৈকতের ব্যাপারে সব বলেছে, আর আমাদের মনে হয় সৈকত বিপাশার জন্য একদম পারফেক্ট। তাছাড়া এমনিতেও বিপাশার আগে বিয়ে হলে আমরা খুব এনজয় করতে পারবো। দেখেছো আমার বন্ধুরা কত ভালো, আজকে ওরা না থাকলে আমার তো কিছু হয়েই যেত। তবে সৈকত যখন আমার বন্ধুদের পছন্দ করে না, তাহলে আমি এখন আর ওদের সঙ্গে খুব বেশি মিশবো না। বিপাশার কথা শুনে সবাই খুবই খুশি হয়। দেখতে দেখতে কিছুদিনের মধ্যেই বিপাশার সঙ্গে সৈকতের ধুমধাম করে বিয়ে হয়। বিপাশার বিয়েতে তার ছেলে বন্ধুরাও খুবই আনন্দ করে, কিন্তু বিয়ের পর বিপাশা ধীরে ধীরে তার বন্ধুদের সংখ্যা কমাতে থাকে, কারণ এখন সে মন দিয়ে সংসার করে। ফাল্গুনী একটি খুবই শান্তশিষ্ট ভদ্র আচরণের মেয়ে ছিল। সে সকলের সঙ্গে খুব ভালো ব্যবহার করত, সবার সঙ্গে খুব ভালোভাবে মিষ্টিভাবে কথাও বলতো। কিন্তু তবুও স্কুলের স্টুডেন্ট থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা কেউ তাকে পছন্দ করত না, কারণ তার গায়ের রং খুব কালো ছিল। তার গায়ের কালো রঙের জন্য সে তার স্কুলের সবার কাছে ঘৃণার পাত্র হয়ে উঠেছিল। একদিন ক্লাসের বাচ্চারা লাইন করে দাঁড়িয়েছিল, ফাল্গুনীও তাদের মধ্যে ছিল। এই ফাল্গুনী, তুই সবার পেছনে গিয়ে দাঁড়া, একদম লাস্টে চলে যা। কিন্তু আমি তো সব পড়া মুখস্থ করে এসেছি, আমি সব পড়া পারবো, পেছনে দাঁড়ালে আমাকে ম্যাডাম দেখতে পাবেন না, আর আমাকে তো প্রশ্নও ধরবেন না। ম্যাডাম এমনিও তোকে প্রশ্ন করবেন না, জানিস না তোকে এখানে কেউ পছন্দ করে না, আর তাছাড়া তোকে দেখা যাবে না কে বলেছে? তুই যা কালো, আমাদের মধ্যে সবার থেকে আলাদা তুই, তাই সবার আগে তোর মুখটাই দেখা যাবে। যা যা পেছনে যা, তুই এখানে দাঁড়ালে ম্যাডাম আমাদেরকেই বকবে। হ্যাঁ কালি, তুই পিছনে চলে যা চুপ করে, এতে তোরই ভালো হবে। ফাল্গুনী তার বন্ধুদের মুখে এমন কথা শুনে কাঁদতে কাঁদতে লাইনে সবার লাস্টে গিয়ে দাঁড়িয়ে পড়ে। তার সঙ্গে এমন প্রত্যেক দিনই হয়েই থাকতো। কয়েকদিন পরে 15 আগস্ট অর্থাৎ স্বাধীনতা দিবস ছিল। তাদের স্কুলের স্বাধীনতা দিবসের উপলক্ষে অনেক বড় প্রোগ্রামের আয়োজন করা হতো, যেমন নাচ, গান, নাটক, আবৃত্তি ইত্যাদি। স্কুলের সকল বাচ্চারা নিজের নিজের ক্লাস টিচারের কাছে গিয়ে অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য নাম লেখাতে গিয়েছিল। ফাল্গুনীও খুব ভালো নাচ করতে পারত, কিন্তু সে তার ম্যাডামের কাছে যেতে ভয় পাচ্ছিল। অনেক ভাবনা চিন্তা করার পর সে মালবিকা ম্যাডামের কাছে যায়। ম্যাডাম, আমি 15 আগস্টের জন্য না, মানে 15 আগস্টে আমি। আরে এর পরেও কিছু বলবি নাকি ম্যা করতেই থাকবি? দেখছিস না আমি বিজি আছি। 3 দিন পর 15 আগস্ট, আমি এদেরকে নিয়ে প্র্যাকটিস করছি। কি বলবি বল, তাড়াতাড়ি বল। ম্যাডাম, আমি ওই প্রোগ্রামে অংশ নিতে চাই, আমি একটা রবীন্দ্রসঙ্গীতে নাচ করব ম্যাডাম। না হবে না,
ডান্স গ্রুপে যে কজন মেয়ের দরকার ছিল সব ফুলফিল হয়ে গেছে, আর কাউকে নিয়ে যাবে না। আর তাছাড়া এই ডান্স গ্রুপের জন্য আমার সুন্দর দেখতে মেয়েদের দরকার ছিল, তাই তোকে কোনোভাবেই নেওয়া যাবে না। তোকে এদের সঙ্গে মানাবে না, স্টেজের শোভাটাই নষ্ট হবে। ম্যাডাম, তাহলে আমি বললাম না হবে না, আর কোনো কথা শুনবো না আমি। 15 আগস্টে আমাদের স্কুলে বাইরে থেকে অনেক বড় বড় চিফ গেস্ট আসবে। আমি চাই না তোর জন্য আমাদের স্কুলের নাম খারাপ হোক। যা জায়গায় গিয়ে বসে পড়। ফাল্গুনি স্কুল ছুটির পর কাঁদতে কাঁদতে বাড়িতে আসে। মা জানো, আমি কালো বলে আমাকে 15 আগস্টের দিন প্রোগ্রামে ম্যাডাম অংশ নিতে দেয়নি। আমি কালো বলে সবাই আমাকে ঘৃণা করে। আমি কালো, এতে আমার কি দোষ মা বলো? কাঁদে না মা, মানুষ কালো নাকি ফর্সা এটাতে কিচ্ছু যায় আসে না। গায়ের রং কখনো মানুষের পরিচয় হতে পারে না। মানুষের আসল পরিচয় তার গুণে থাকে, তার ব্যবহারে থাকে। আমাদের সব সময় ভালো কাজ করে যাওয়া উচিত। দেখবি একদিন না একদিন তোকে সবাই গুরুত্ব দেবে। কিন্তু মা, আমার নাচ করার খুব ইচ্ছে ছিল। তোমার নতুন শাড়িটা আমি পরে যেতাম। নাচ করতে পারবি না তো কি হয়েছে? তুই তো খুব ভালো কবিতা লিখতে পারিস। আমাদের দেশকে নিয়ে একটা কবিতা লিখে ফেল। ম্যাডামকে বললে ম্যাডাম খুব খুশি হবে, দেখিস। ঠিক আছে মা, তুমি ঠিক বলেছ। আমি এটা আগে ভাবিনি কেন। ফাল্গুনি একটা খুব সুন্দর দেশভক্তিমূলক কবিতা রচনা করে ফেলে। দেখতে দেখতে 15 আগস্টের দিন চলে আসে। সেদিন স্কুলের সব বাচ্চারা নানান রকম পোশাক আশাক পরে প্রোগ্রামে পার্টিসিপেট করার জন্য সঠিক সময়ের মধ্যে এসে উপস্থিত হয়েছিল। 15 আগস্টের প্রোগ্রামটি স্কুলের ছাদে আয়োজন করা হয়েছিল। সকল বাচ্চারা অত্যন্ত উৎসাহের সঙ্গে প্রোগ্রাম শুরু হওয়ার জন্য অপেক্ষা করছিল। সবার মধ্যে এক আলাদা রকমের উচ্ছ্বাস এবং আনন্দ লক্ষ্য করা যাচ্ছিল। বাচ্চারা, তোমাদের সবাইকে স্বাধীনতা দিবস উপলক্ষে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আমাদের অপেক্ষার অবসান হলো। আমাদের মধ্যে আজকের অনুষ্ঠানের আমাদের চিফ গেস্ট মিস্টার কমলকান্ত বাবু, আমাদের রাজ্যের এক বিশেষ শিক্ষা প্রতিষ্ঠানের ইনচার্জ এসে উপস্থিত হয়েছেন। উনি তোমাদের সবাইকে ওনার কিছু মূল্যবান বক্তব্য শোনাবেন। আর তারপর আজকে যে মহৎ কাজ আমাদের পতাকা উত্তোলন ওনার দ্বারাই সম্পন্ন হবে। মালবিকা ম্যাডামের কথা শুনে সবাই জোরে জোরে হাততালি দিতে থাকে। মিস্টার কমলকান্ত বাবু বক্তব্য রাখার পর পতাকা উত্তোলন করেন। একে একে বাচ্চারা নানান রকম সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পাদন করা শুরু করে দেয়। কেউ আবৃত্তি করছিল, কেউ কেউ নাটক করছিল। নাচ গান সব মিলিয়ে খুব ভালো একটা আনন্দময় পরিবেশ গড়ে উঠেছিল। ঠিক সেই সময় ফাল্গুনিকে স্টেজের দিকে যেতে দেখে মালবিকা ম্যাডাম বলে, এই তুই কোথায় যাচ্ছিস? স্টেজের দিকে যাচ্ছিলি কোন সাহসে? আমাকে জিজ্ঞাসা করেছিস? ম্যাডাম, আমি একটা কবিতা নিজে থেকে লিখেছি। আমি কবিতাটা মুখস্থ করে এসেছি। আমি কবিতাটা আবৃত্তি করতে যাচ্ছিলাম। কি? না, একদম না। আমি তোকে এসব করতে বারণ করেছি না? আমাদের মধ্যে এখন চিফ গেস্ট উপস্থিত আছেন। উনি সবটাই ভিডিও রেকর্ড করছেন। তুই স্টেজে গেলে পুরো প্রোগ্রামটাই নষ্ট হবে। একদম স্টেজে উঠবি না তুই। যা এখান থেকে। আবৃত্তি করার অনেক মেয়ে আছে। ফাল্গুনির মন আবার খারাপ হয়ে যায়। কয়েকটা বাচ্চা মেয়েরা স্টেজের উপর তখনও নৃত্য পরিবেশন করছিল। স্টেজের একটা পাশে উত্তোলিত পতাকাটা দাঁড় করানো ছিল। ফাল্গুনি লক্ষ্য করে যে পতাকার বাঁশ নিচের দিকে পড়ে যাচ্ছে। কারণ নজর পতাকার দিকে ছিল না। ফাল্গুনি তাড়াতাড়ি করে স্টেজের উপর উঠে আসে। যারা নাচ করছিল তাদের সামনে থেকেই ফাল্গুনি দৌড়ে গিয়ে 2 হাত দিয়ে বাঁশটা ধরে নেয়। এর ফলে পতাকাটা মাটিতে পড়ে না। স্কুলের স্পোর্টস টিচার তাড়াতাড়ি এসে ফাল্গুনিকে সাহায্য করে। সবাই ফাল্গুনিকে এটা করতে দেখে জোরে জোরে করতালি দিতে থাকে। তোমার নাম কি মা? তোমার সাহসিকতা দেখে আমি সত্যিই অবাক হচ্ছি। তুমি এত সাহস পেলে কোথায়? এই বাসটা পড়লে আমাদের দেশের পতাকার তো অসম্মান হতোই, আর তাছাড়া বাচ্চাগুলোকেও আঘাত লাগতে পারতো। প্রত্যেকটা বাচ্চাকেই তোমার মতো সাহসিক আর নির্ভীক হওয়া উচিত। স্যার, এটা আমার ক্লাসের মেয়ে। এর নাম ফাল্গুনি। খুব ভালো মেয়ে। আমাকে এগুলো আমার মা শিখিয়েছে। আমি কালো বলে আমাকে কেউ পছন্দ করে না, কিন্তু আমার মা আমাকে সবসময় সব কাজে উৎসাহিত করে, আমাকে সাহস দেয়। মা বলে আমাদের কেউ পছন্দ না করলেও আমাদের সবসময় সকলের সাহায্য করা উচিত আর সবসময় ভালো কাজ করা উচিত।
বাহ, তোমার বাবা মা তো তোমাকে খুবই ভালো শিক্ষা দিয়েছে। তোমার বাবার নাম কি? কোথায় থাকো তুমি? বাবা? না স্যার, আমার তো বাবা নেই। আমি আমার বাবাকে কোনোদিনও দেখিনি। আমার শুধু মা আছে। আমার মায়ের নাম মালা চৌধুরী। আমি সোনপুর গ্রামে থাকি। ফাল্গুনের মুখে তার মায়ের নাম এবং গ্রামের নাম শুনে কমলকান্ত বাবু চমকে ওঠে। সে ফাল্গুনের দিকে আরো ভালোভাবে আলোকপাত করে এবং মনে মনে ভাবে, তার মানে এটা মালার মেয়ে, এটা আমার মেয়ে, আমি এর বাবা। কমলকান্ত বাবুর চোখে জল চলে আসে। আজ থেকে 13 বছর আগের কথা। কমলকান্ত সোনপুর গ্রামে তার বাবা ও মায়ের সঙ্গে বাস করত। কমলকান্ত একজন শিক্ষিত ছেলে ছিল। সে স্কুলে শিক্ষকতার চাকরি পাওয়ার জন্য নানান জায়গায় চেষ্টা করত, কিন্তু সে তার লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ হচ্ছিল। তার বাবা মা তাদের গ্রামের মালা নামের একটি মেয়েকে কমলকান্তের সঙ্গে বিয়ের জন্য পছন্দ করেছিল। বাবা মা, তোমরা ভাবলে কি করে আমি এই কালো মেয়েকে বিয়ে করব? কোনোদিনও নয়, আমি ওকে বিয়ে করব না। আরে বাবা, তুই বুঝতে পারছিস না কেন? মালার বাবার কাছ থেকে আমরা 5 লক্ষ টাকা যৌতুক চাইবো। ওদের অনেক জায়গা জমি আছে, জমি বিক্রি করে মেয়ের বিয়ে দেবে, বুঝেছিস? তুই তো চাকরি পাচ্ছিস না, ওই টাকা দিয়ে একটা বড় ব্যবসা শুরু করবি। মা, তুমি সত্যিই বুদ্ধিমান, কিন্তু আমি ব্যবসা করব না। আমি ওই টাকা ঘুষ দিয়ে স্কুলে চাকরি করব। আমি এই বিয়েতে রাজি আছি। নাও তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করো তোমরা। এভাবেই কয়েকদিনের মধ্যেই কমলকান্ত মালাকে বিয়ে করে নেয়। কিন্তু মালার বাবা মা তাকে 5 লক্ষ টাকা একেবারে দিতে পারেনি। 3 লক্ষ টাকা দিয়েছিল, আর বাকি টাকা পরে দেবে বলেছিল। তোর বাবা মা আমাকে ঠকিয়েছে। আমার চাকরির জন্য 15 লক্ষ টাকার দরকার। আমি এই 3 লক্ষ টাকা নিয়ে কি করব বল? তোর বাবা মাকে তাড়াতাড়ি টাকা দিতে বল, না হলে তোর অবস্থা আমি খারাপ করে দেব, বলে দিলাম। কমলকান্ত 15 লক্ষ টাকা জোগাড় করার জন্য লটারি খেলা শুরু করে। সে একে একে 3 লক্ষ টাকা শেষ করে ফেলে। এরই মধ্যে কমলকান্তের বাবা মাও মারা যায়। মালার বাবা মায়ের কাছ থেকে 2 লক্ষ টাকা নিয়ে সে সেটাও লটারির পেছনেই উড়িয়ে দেয়। তাতেও না হলে সে মালা সোনা গহনা বিক্রি করে লটারিতে লাগিয়ে দেয়। একদিন হঠাৎই সে 1 কোটি টাকা লটারি জিতে ফেলে। কমলকান্ত সেই টাকা নিয়ে তার 5 মাসের অন্তঃসত্ত্বা বউকে ছেড়ে শহরে চলে যায়। সেখানে গিয়ে সে ওই টাকা দিয়ে একটা ভালো জায়গায় পৌঁছে যায়। অতীতের স্মৃতি থেকে বেরিয়ে এসে অশ্রুভরা চোখ নিয়ে সে ফাল্গুনীকে বলে, আমাকে একবার তোমার মায়ের সঙ্গে দেখা করাবে মা? তোমার বাড়িতে নিয়ে যাবে? হ্যাঁ, নিয়ে যাব স্যার, চলুন। কমলকান্ত বাবু মালার কাছে এসে হাত জোড় করে ক্ষমা চায়, কিন্তু মালা তাকে ক্ষমা করতে অস্বীকার করে। গায়ের কালো রঙের জন্য তুমি আমাকে একদিন ছেড়ে চলে গিয়েছিলে, আর আজকে আমার কালো মেয়ের প্রতি তোমার এত ভালোবাসা? তোমার ছায়াও আমি আমার মেয়ের উপর পড়তে দেব না। চলে যাও এখান থেকে, আমাদেরকে আমাদের মতোই ছেড়ে দাও। কমলকান্তের কিছু বলার ছিল না, কারণ তার বর্তমানে অন্য আর একটা পরিবার, ছেলে মেয়ে, বউ সবাই ছিল। সে লজ্জায় মাথা নিচু করে সেখান থেকে চলে যায়। ফাল্গুনীকে আগলে ধরে মালা আবার আগের মতোই জীবনযাপন করতে শুরু করে। সেই দিনের পর থেকে ফাল্গুনের জীবন পাল্টে গিয়েছিল। তার সৎকর্মের জন্য স্কুলের টিচার এবং বন্ধু সবার কাছে সে খুবই প্রিয় হয়ে উঠেছিল।